দর্শক, সপ্তাহের প্রতি শুক্রবার রাত 10টা মানে খেলার আড্ডা। প্রতি সপ্তাহের যেই আলোচিত খেলাধুলার ঘটনাগুলো থাকে সেগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের সাপ্তাহিক আয়োজনে আলোচনা করে থাকি। আজকে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু এবং একই সাথে আছেন জাতীয় দলের সাবেক তারকা এবং বর্তমানে কোচ তুষার ইমরান। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আলোচনা করতেই হবে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন ছিল বাংলাদেশের পারফরমেন্স? দুটো ম্যাচ খেলতে পেরেছে, একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এই প্রাপ্তিটা নিয়ে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সব কিছু মিলিয়ে মাঠের খেলায় বাংলাদেশের পারফরমেন্স কেমন ছিল আমরা এইসব নিয়ে আলোচনা করব, কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের প্রশ্নগুলো হচ্ছে, টাইগার ক্রিকেটে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথা? সত্যিই কি ব্যথা আছে কিনা এটাও তো জানতে হবে। আর 17 দিন আগে বিপিএল শেষ হলে কতটা ভালো প্রস্তুতি নিতেন শান্তরা? আর একই সাথে জানতে চাইব, বড় দলগুলোর বিপক্ষে আফগানিস্তান পারলে বাংলাদেশ কেন নয়? এই প্রশ্ন আসলে অনেক। আমাদের ক্রিকেট সমর্থক যারা আছেন তাদের প্রশ্ন অনেক, প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমাদের দুজন এক্সপার্ট আছে। আমি শুরু করতে চাই ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতুকে দিয়ে। ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, আমরা ওই যে হেডলাইনে বলছিলাম যে হতাশা নিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি হতাশা নিয়ে বাংলাদেশ ফিরছে, এইটা কি মানে আপনার কাছে মনে হচ্ছে হতাশা, নাকি এটাই হওয়ার কথা ছিল? না, দেখেন আসলে আমি ইনক্লুডেড মাইসেলফ, আমরা একটা হাইপ তৈরি করি প্রত্যেক টুর্নামেন্টের আগে। বাংলাদেশ যখন আন্তর্জাতিক খেলা খেলতে যায় যে আমরা খুব একটা ভালো করব, বা ক্যাপ্টেনও বলে ফেলে যে আমরা চ্যাম্পিয়নের ফাইট দিব বা এরকম সেরকম, বাট সেই ক্যাপাবিলিটি কিন্তু আমাদের নাই, টু বি ভেরি অনেস্ট। দেখেন, আমরা এখনও মোহাম্মদুল্লাহ, মুশফিক এদেরকে আমাদের প্রয়োজন হচ্ছে, কারণ তারা কিন্তু তাদের গেম দেখেই কিন্তু টিমে চান্স পায়, নট দ্যাট তাদেরকে আমরা ফেভার করি। তাহলে এখনও যদি এইসব প্লেয়ার টুডে টুমরো কিন্তু একসময় থাকবে না। যেমন মাশরাফি চলে গেছে, আপনার সাকিব থেকেও নাই, তামিম ইকবাল রিটায়ারমেন্ট গেছে। আমরা যত যাই বলি, এই যে 5 জন, এদের ঘিরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট ছিল, এবং এরাই কিন্তু আরও অবশ্যই 11 জনের খেলা, সবাই মিলে কিন্তু বাংলাদেশকে নতুনভাবে চিনিয়েছে ক্রিকেটের মাধ্যমে, এতে কোনো ডাউট নেই। বাট আপনার লেভেল অফ ক্রিকেট যেটা, সেখানে আমরা একেবারে এখন পর্যন্ত, আমি যদি বলি স্বাধীনতার 53 বা 54 বছর পরে উই আর জিরো। কেন? দেখেন, এই মাহমুদুল্লাহকে একবার আপনি বের করেন ঢোকান, তার জায়গায় অন্য প্লেয়ার খেলিয়েছেন, কত কিছু করেছেন, লাভ হয়নি। আলটিমেটলি মাহমুদুল্লাহ কিন্তু তার ব্যাটিং দেখিয়েই কিন্তু টিমে চান্স পেয়ে সেখানে কিন্তু ভালো করেছে। এখন একটা খেলায় কি করলো না করলো এটা আমি ধরতে চাই না, বাট আমি যেটা আপনাকে বলতে চাই যে দেখেন, আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো এবং টপ 8 টিম এখানে খেলবে, সেটার জন্য আপনারা অবশ্যই আলাদা প্রিপারেশনের দরকার ছিল। আপনারা কি করলেন? আমরা করলাম বিপিএল। এইবারের বিপিএলটা না করলেও চলতো, কিন্তু যেহেতু আমাদের পলিটিক্যাল একটা ক্রাইসিস ছিল, আপনার সাথে আমি টক শো করেছি, আমি বলেছি, এবং মাঠ ছোট বড় নিয়েও কথা ছিল, ওখানে আমি যাচ্ছি না। এবং যাতা লেভেলের আপনারা বিদেশি প্লেয়ার নিয়ে আসেন, তাদের সাথে খেলে আপনারা খেলতে যাচ্ছেন, ওয়ান ডে খেললেন আপনারা টুর্নামেন্ট 2020, তারপরে পাকিস্তানে গিয়ে একটা শাহিন কি দলের সাথে আপনার একটা গেম খেলে আপনি চলে গেলেন ফাইনাল খেলায়। আচ্ছা, প্র্যাকটিস করলেও যে আপনার ভালো রেজাল্ট করতেন তা না, কিন্তু আমাদের যেটা সব সময় আমি বলে আসছি প্রত্যেকটা টক শোতে, কনসিস্টেন্সি এই জিনিসটা আপনাদের নাই। 2, যে কোনো খেলা আমি দেখি টসে জিতলে একটা আমাদের, এই টস হারলে আমাদের জন্য ভালো, কিন্তু টস জিতে আপনি কি করবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। কিছু হলেই দেখি ব্যাটিং করে আগে, ব্যাটিং করে যদি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গাতে, যেই পিচে খেলা হয়েছে পাকিস্তান এবং দুবাইতে, সেখানে যখন আপনি 230 আর 240 করবেন তখন আগেই আপনি হেরে গেলেন। ঠিক? আচ্ছা, অনেকে বলে ইংল্যান্ডও তো 2টা গেম হেরেছে। আর ইংল্যান্ড হেরেছে, একটা গেম করেছে 350+, সেইরকম একটা দলের সাথে তারা হেরেছে, মানে ঐতিহাসিক ম্যাচ ছিল। আবার পরের খেলাটাও যে আফগানিস্তানের সাথে তারা হারলো, সেটা কিন্তু মানে ডুয়েল গেম ছিল, মানে এও জিততে পারতো এও জিততে পারতো, সেটাও কিন্তু 300+ খেলা। তো সেইভাবে খেলেন না। আমি তো বলছি যে আপনি আমাদের গেমগুলো আমরা যদি হারিও, আমার কিন্তু দুঃখ নাই, কিন্তু আপনি সমীহ জাগানো খেলা খেলেন, যেটা আফগানিস্তান খেলে। কই, আমি যে এখন প্র্যাকটিসের কথা বললাম, আফগানিস্তান তো একসাথে প্র্যাকটিসও করতে পারে না, নিজের দেশে কোনো টুর্নামেন্ট খেলতে পারে না, তাহলে কোন জায়গায় আমাদের সমস্যা? অবশ্যই আমি একটু তুষার ইমরানের কাছে যেতে, জাতীয় দলের সাবেক তারকা এবং এখন ব্যাটিং কোচের দায়িত্বে আছেন, পাইপলাইন নিয়েই কাজ করছেন তুষার ইমরান। আসলে এই যে
যেটা মিতু ভাই বললেন এটা কিন্তু এক অর্থে এরকমই দাঁড়ায় যে টাইগার ক্রিকেটে বেসিক্যালি সর্বাঙ্গেই ব্যথা, মানে এখন ওষুধটা কোথায় দেওয়া উচিত আমাদের বেসিক্যালি, মানে কোথায় গুরুত্ব দেওয়া উচিত? জাতীয় দল থেকেই শুরু হয় আমাদের দেশে, যা কিছু হয় ফুটবল বলেন ক্রিকেট বলেন আমাদের কাজটা শুরু হয় জাতীয় দল থেকে, পাইপলাইন নিয়ে কাজটা পরে শুরু হয়, কিন্তু এখন জিনিসটা অন্যদিকে ফোকাসটা শিফট করা উচিত কিনা আমাদের? মিতু ভাই যেটা বলছিল যে আমাদের যে 5 জন টপ ক্লাস ক্রিকেটার ছিল তাদের রিপ্লেসমেন্ট কেন তৈরি হয়নি, আসলে কি রিপ্লেসমেন্ট তৈরি নাই এটা আমরা মেনে নিতেই পারি আর কি। ধরেন লাইক এখন যদি আপনি মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট তৈরি করার জন্য এশিয়া কাপে মানে 2003 ওয়ার্ল্ড কাপের আগে তাকে কিন্তু যাকে সুযোগ দিয়েছিল সে কিন্তু কাজে লাগাতে পারেনি, পরবর্তীতে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকেই আবার বেছে নিতে হয়েছে, টিমে নিয়ে আসা হয়েছে। এখন মুশফিকের রিপ্লেসমেন্ট তৈরি হয়নি, বাট এটা কিন্তু প্লেয়ারদেরই ঘাটতি, প্লেয়ারদেরই দোষ। আমার কাছে মনে হচ্ছে যে যখন সুযোগটা পায় তাকে কাজে লাগানোর ইনিশিয়েটিভ তাকেই নিতে হয়, অন্য কেউ কিন্তু এসে কাজে লাগাতে পারবে না। সো এই দুইজনকে নিয়ে অনেক কথা হচ্ছে যে মোস্ট সিনিয়র ক্রিকেটাররা এখনও কেন টিমের সাথে, যদি পারফর্ম না করে তারা কেন এখনও টিমের সাথে আছে। আমার কাছে মনে হয় যে একটা টুর্নামেন্ট খারাপ খেলছি আমরা, ইয়েস বড় বড় টুর্নামেন্টগুলোতে আমাদের রেজাল্টটা পরে আসে না। প্রিপারেশনের কথা বললো, প্রিপারেশন তো পাকিস্তান টিমও নিয়েছিল, ট্রায়াঙ্গল সিরিজে খেললো তার জাস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, তা ওদের রেজাল্টটাও কিন্তু এত ভালো না, আমাদের পরেই কিন্তু আমরা 7 নম্বর, মোস্ট প্রবাবলি আমরা 7 নম্বর। তবে পাকিস্তানেরও একটা ব্যাপার ছিল, তারা আসলে কয়েক মাস বাদেই তারা তাদের যে কোচিং স্টাফ এবং তার নির্বাচক একেবারে সেট আপ ধরে তারা চেঞ্জ করে দিচ্ছিল, এটা কিন্তু পাকিস্তানের বাজে পারফরমেন্সের কিন্তু একটা নেপথ্যের কারণ, তাই নয় কি? মানে সবারই তো একটা নেগেটিভ সাইড থাকে, বাট বাংলাদেশের ক্ষেত্রে কোন জিনিসটা রং গিয়েছে, মানে এইটা কি মনে হয় যে টুর্নামেন্টের যে টেম্পারমেন্ট, আমাদের সবচেয়ে ফেভারিট ফরম্যাট বলা হয় ওয়ান ডে, অথচ সেই ওয়ান ডে তো আমরা এইভাবে ফেল করছি, আমাদের মানে এইটা কেন হচ্ছে? মানে আমাদের ফেভারিট ফরম্যাট ছিল। আমি তোমার সাথে একটা জায়গায় আমি এগ্রি করছি, বিকজ অফ দেখুন ক্যাপ্টেন্স কনফারেন্স মানে প্রেস কনফারেন্স যখন হয়, আমি তো ভাই বললো যে হ্যাঁ আমিও চাই যে শান্ত এত মানে আগে থেকে বলা উচিত হয়নি যে না আমরা এখানে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, হ্যাঁ, বাট সবাই কিন্তু আশা করে থাকে যে আমরা ভালো ক্রিকেট খেলতে যাচ্ছি। মিতু ভাই বলছে যে ভালো ক্রিকেট খেলে হারি না, আমরা তো মেনে নিতে পারি, বাট আমরা ওই জায়গাটা ল্যাকিংস আছে আমার কাছে, যেটা মনে হয়েছে যে আমরা ভালো ক্রিকেট খেলছি না রিসেন্টলি। কারণ যার যেটা দায়িত্ব সে যদি রেসপন্সিবিলিটি না করে, লাইক আপনার এখানে দায়িত্ব রয়েছে অ্যাঙ্করিং করার, আপনি যদি এই দায়িত্বটা পালন না করে তাহলে তো হজবরল হবেই। লাইক উপরের ব্যাটারদের একটা ডেফিনেটলি একটা প্ল্যান থাকে টিমের ভিতরে যে উপরের ব্যাটাররা যতক্ষণ খেলবে রানটা তত বেশি হবে, বাট আমাদের আর্লি টপ অর্ডার ব্যাটসম্যান থেকে ক্লপসটা বেশি হয়েছে এই লাস্ট 2টা ম্যাচে। ইভেন আপনি 1 বছর আগেও যান সেটাও দেখবেন যে না উপরের টপ অর্ডার থেকে হয়তো বা রান হচ্ছে না। জি, মানে সেটাই হয়ে আসছে। তানজিদ তামিম তিনি এসছেন, তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তিনি সুযোগ পাচ্ছেন, বেশ ভালো কথা, যাতে তিনি পরে অভিযোগ না করেন যে আমাকে সুযোগ দেওয়া হয় না। এখন অনেক ক্রিকেটারই ক্রিকেট ছাড়ার সময় এই একটা কথা বলে ফেলেন যে সুযোগ দেওয়া হয় না কিংবা অনেকে বাদ পড়ে গেলে, কিন্তু একটা ব্যাপার যে পারভেজ ইমনকে কি একটু বাজিয়ে নেওয়া যেত কিনা? না, অবভিয়াসলি আপনার হাতে সুযোগ ছিল যেহেতু, হয়তো বা এই ম্যাচেও পারভেজ ইমনকে আমরা দেখতে পেতাম, আমরা স্পেশালি আমি, বিকজ আপনার কিন্তু চেঞ্জ করার জায়গা ছিল, বাট ম্যাচটা তো হয়নি। এখন সামনে অনেকগুলো সুযোগ আছে, হয়তো বা জিম্বাবুয়ে সিরিজ আসবে, এখান থেকে প্লেয়ারদেরকে হয়তো বা তৈরি হতে হবে নিজেদেরকে ইসের থেকেই, আর ক্রিকেট বোর্ডও হয়তো বা সুযোগ করে দেবে। দেন ক্রিকেট প্লেয়াররা সেই ক্রিকেটটা মানে কেমন খেলে সেটারও দেখার বিষয় আছে। অবশ্যই তুষার ভাই বলছিলেন যে আমাদের যে 5 জন ছিলেন আস্তে আস্তে 2 জনে নেমে আসছে, হয়তো এই 2 জনও থাকবেন না, কিন্তু এটা কি অনেক সময় মনে হয় যে বিসিবি তো বিসিবি, অনেক সময় এই দলের যারা জুনিয়ররা আছেন কিংবা সেমি জুনিয়ররা যারা আছেন, কারণ শান্তরা তো এখন তারা মোটামুটি সিনিয়র হয়ে গেছেন, এখন তারাও যদি মনে করেন যে অনেক ক্ষেত্রে না ওনারাই মোটামুটি টেনে দিবেন কিংবা ওনারাই মিডিয়ার সামনে আসবেন, ওনারাই কথা বলবেন, ওনারাই পারফর্ম করবেন, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে কিনা ক্রিকেটারদের মাঝে? না না, তা করুক, সবকিছু ঠিক আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই যে আমরা আন্ডার-19 চ্যাম্পিয়ন হলাম না, জি, সেই প্লেয়ারগুলোকে গ্রুমিং করতে করতে এই যে এই বিটুইন ন্যাশনাল টিম অ্যান্ড আন্ডার-19 প্লেয়ারগুলো হারিয়ে যায়। ওয়াই? না, চ্যাম্পিয়ন হওয়ার পর আমি তো ইন্টারফেয়ার করলাম, চ্যাম্পিয়ন হওয়ার পরে যে প্লেয়ারগুলো লাইক তাহিদ হৃদয় আছে, তারপরে হচ্ছে আপনার শরীফুল আছে, আরো অনেকে, তানজিদ তামিম আছে, এই ন্যাশনাল টিমে কিন্তু এখন আমি জানি জেনেই কথা বলতেছি, আমি আসতেছি। সেখান থেকে কয়জন আসছে ওর কথা ধরেই বলি। হ্যাঁ অবশ্যই বেশ কয়েকজন তো এসেছে। এই তহিদ হৃদয় কিন্তু মাঝখানে খুবই বাজে পারফরমেন্স করে গেছে। আমি বললাম যেটা বলতে চাচ্ছি, যেমন দেখেন ইন্ডিয়ায়, একটু ইন্ডিয়া দিয়েই বুঝাই যেহেতু আমরা পার্শ্ববর্তী কান্ট্রি, পাকিস্তান খেলতো সবসময় র ট্যালেন্ট দিয়ে,
আপনি যদি রিসেন্ট টকশোগুলো দেখেন, পাকিস্তানের এক্স ক্রিকেটাররা ওদেরকে ধুয়ে দিচ্ছে, আমাদের এক্স ক্রিকেটাররা কিন্তু ধুতে পারছে না। ঠিক আছে, আচ্ছা, আপনার বহিঃপ্রকাশগুলোর দরকার আছে, কারণ আমি আজকে সমালোচনা শব্দের মানে কি, যে এখান থেকে ভালো পয়েন্টগুলো নিয়ে আপনি ভালো দিকে আগাবেন। আমাদের কথা তারা শুনবে কি শুনবে না নো ম্যাটার, আমি সত্যি কথাটা বলার চেষ্টা করি সব সময়। আপনি দেখেন কোথায়, আপনি যদি গ্রাফ করেন সব টিমের কিন্তু স্লো দিয়ে উপরে ওঠে, আমাদেরটা কিন্তু জিগজ্যাগ, হয়তোবা ফ্লুকে আমরা জিতি, অথবা আমি দেখেন নিউজিল্যান্ডকে আপনি কি টেস্টে হারিয়েছেন না ওদের মাটিতে? আচ্ছা, আমাদের এখানে কি 5 দিনের কোনো খেলা হয়? তাহলে ওই প্লেয়ারটা কিভাবে 5 দিন ধরে খেলবে? 4 দিনের খেলাই হয় না, তাহলে ক্রিকেট হয় হোক, কিন্তু 5 দিনের কোনো খেলা আছে কি আমাদের? তা আমরা একটা প্লেয়ারের কাছ থেকে আশা করি যে 5 দিন মাঠে দাঁড়িয়ে থাকবে, এই যে তারা দাঁড়িয়ে থাকে এটাই কিন্তু তাদের ক্রেডিট। সব গেম আমরা কিন্তু সব দেশকেই হারিয়েছি এক সময়, কিন্তু ওই যে একটা কথা আমি আমার টকশোতে আগেই বললাম, কনসিস্টেন্সি যে ব্যাপারটা, এই জিনিসটা নাই। ইভেন আমরা ঘরোয়া ক্রিকেটে এরকম দেখি না, আমরা একসময় তুষার ভাইদেরকেও দেখেছি। আপনার উচিত হবে এই যে মোহাম্মদুল্লাহ, এই যে মুশফিক, তারা থাকতেই যদি আপনি রিপ্লেসমেন্ট না আনেন, তারা চলে গেলে যখন রিপ্লেসমেন্ট আনবে তারা পারফর্ম করতে পারবে না, কারণ এদের এক্সপেরিয়েন্সটাই তো আমার ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আমি ধরেন তুষার ইমরান আমাদের ওয়ান অফ দ্য টপ প্লেয়ার ছিল, এবং সে কিন্তু 2-3টা লিগের হাইয়েস্ট স্কোর করে ন্যাশনাল টিমে জায়গা পায়নি। শুধু ও না, আপনার শাহরিয়ার নাফিস জায়গাও পেয়েছেন কিন্তু নিজের ফেভারিট পজিশনে খেলতে পারেননি। এখন আপনি যদি একটা প্লেয়ারকে খালি নিয়ে যান, নিয়ে ওইখানে খালি ঘুরান এবং কোনো খেলাতেই চান্স দিলেন না, তার কোনো মানে হয় না। আপনি জানেন যে এই টুর্নামেন্ট আপনার তো একটা এইম থাকে। আমরা যখন দেখেন একটা ক্লাসে যখন একটা টিচার ক্লাস নেয়, সেখানে কিন্তু ফার্স্টও হয়, সেকেন্ডও হয়, আবার কিছু ছেলে ফেলও করে। তো সুতরাং আপনি ওই এক টিচারের, তখন কি টিচারের দোষ দিবেন নাকি না স্টুডেন্টের দোষ দিবেন? কারণ ওই ক্লাসেই তো কেউ ডাক্তার হয়ে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, কেউ কিন্তু ফেল করে যাচ্ছে। তো আমাদের প্লেয়ারগুলোকে সেখান মতো বাছাই করে জায়গা মতো পৌঁছে দেওয়া, শুধু তা না তো, আপনি দেখেন আমাদের অনেক ক্ষেত্রে নিউট্রিশনের অভাব দেখি। আমি অ্যাজ এ ফিজিশিয়ান এখন কথা বলছি, নিউট্রিশনও আপনি ঠিক মতো দিবেন কখন? স্কুল লেভেল থেকে সেটা আসতে হবে। আপনি এখন একটা 20-25 বছরের ছেলে বা 30 বছরের ছেলেকে আপনি 1000 ভালো খাওয়ান, তার ডেভেলপমেন্ট কিন্তু হবে না। আবার আপনি আসেন সাইকোলজিক্যাল ইস্যুটা, এটা কিন্তু আমি বারবার টকশোতে বলেছি, আপনাকে এই যে বুস্ট আপ করার যে ইস্যুটা, এটা কিন্তু একটা সাইকিয়াট্রিস্ট কিংবা একজন সাইকোলজিস্ট নিয়ে এসে যদি আপনি টিমের মধ্যে রাখেন, কারণ কি কিছু কিছু সময় থাকে আপনি শুধু জেলিং আর বুস্ট আপ করলেই কিন্তু রেজাল্ট ভালো আসবে। এমন একটা উদাহরণ দেই, বিপিএলে তো আমি অনেক বড় বড় প্লেয়ারের সাথে দেখেছি, এবি ডিভিলিয়ার্স বলেন, আপনি কি বলে ক্রিস গেইলস বলেন, আপনি ব্রেন্ডন ম্যাককুলাম বলেন, একে কি আমি গিয়ে বা আমার কোচ দিয়ে তাকে কি খেলা শেখাবো? কি লাগবে? তাকে খুশি রাখা, তাকে জেলিং করা, তাকে তো, এবং এই যে বিদেশি প্লেয়ারগুলো আমি ভালো আনতে বলি সব সময়, কেন? আমার প্লেয়াররা তাদের কাছ থেকে কিছু টিপস পাক। সেইখানে বিপিএলের যে অবস্থা, তাতে আমি বিপিএল নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, এটাতেই আসি। আমি বোর্ডের মানে আমরা তো 53-54 একই জিনিস, এই আসার পরে দোষারোপ। কিন্তু আপনি দেখেন ওই যে একটা ওয়ার্ল্ড কাপে মাশরাফি ক্যাপ্টেন থাকা অবস্থায় খুবই খারাপ করলাম, প্রত্যেকটা টস জিতত, প্রত্যেকটা ব্যাটিং নিল, আমার তো মুখস্থ থাকে, প্রত্যেকটা খেলায় তারা ব্যাটিং নিলই। এইটার যে একটা স্কেলিটন করে দিবে আসার পরে, একজন দুইজনকে স্কেপগোট করে তাদের উপর দোষ চাপায় দেয়, অথবা সিলেক্টরকে উপর দোষ দেয়। এখন এখানে আমি যদি কোচের ব্যাপারটা বলি, আমাদের হাতুর সিংহকে নিয়ে অনেক অভিযোগ ছিল। হাতুর সিংহ গেলেন, এলেন ফিল সিমন্স, একটু ওল্ড স্কুল টাইপের কোচিং করান, কিংবা হচ্ছে যে মোটিভেটর টাইপের, যেটা বললেন যে জেলিংটায় খুব গুরুত্ব দেন। ফিল সিমন্স এখানে এমনও ধারণা করা হচ্ছে ফিল সিমন্সের কন্ট্রাক্টে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আছে। এখন এই যে সামনে যে সোমবার মিটিংটা হতে যাচ্ছে, ফিল সিমন্সের এইখানে আমরা কতটুকু সম্ভাবনা দেখছি, তার থাকাটা কতটুকু উচিত, এইটা মানে কতটুকু প্রয়োজনীয়তা মনে করছেন তুষার ইমরান?
এটা একান্তই আর কি ক্রিকেট বোর্ডের ব্যাপার, কাকে আপনি নতুন কোচ হিসাবে নিয়ে আসবেন কিংবা এদেরকেই দায়িত্ব দিয়ে চালাবেন। বাট এত অল্প সময়ের জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, যে কোনো কোচকে আপনি দায়িত্ব দিলে সে হয়তো বা রেজাল্টটা, হ্যাঁ সময় লাগবে, রেজাল্টের জন্য একটু সময় লাগবে। হাতুড়া সিংয়ে যেটা চেয়েছিল 4 বছর কিন্তু পূর্ণ হয়ে গেছিল মনে আমার কাছে, যেটা 2023-এর ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত, তারপরে তার এক্সটেনশন করা হয়েছিল আরও 2 বছরের জন্য। বাট প্ল্যানিং করতে হবে ডেফিনেটলি, আপনার যদি প্ল্যানিং না থাকে তাহলে কিছু করা সম্ভব না আমার কাছে যেটা মনে হয়েছে। খারাপ খেলার পিছনেও যে কারণ নাই সেটাও বলবো না, খারাপ খেলার পিছনেও অনেক কারণ থাকতে পারে, সেটা ফাইন্ড আউট করার দরকার, আমাদেরকেই দরকার। এখানে কি এইটা একটা কারণ যে অনেক সময় সিনিয়ররাই তো জুনিয়রদের শিক্ষা দেন, দেখা যায় যে অনেকে ধরেন যে 10-12 ম্যাচ পরে একটা ম্যাচে পারফর্ম করে যাচ্ছেন, কেউ 77 রান করে ফেললেন যিনি কিনা বিপিএল এর নিয়মিত ম্যাচও খেলতে পারেননি, তিনি ক্যাপ্টেনও, দেখা যায় যে তাদেরকে অনেক সময় অবলিগেশনের মধ্যে পড়তে হয় না। এটাও কি জুনিয়রদের মধ্যে একটা চলে আসে কিনা যে না আমরাও যদি এইভাবে আমাদের জায়গাটা ধরে ফেলতে পারি, পারফর্ম করলে আমরাও এরকম 5-6টা ম্যাচ পরে পারফর্ম করবো আর আমাদেরকে সরাবে। আপনি যেহেতু শান্তকে নিয়ে বললেন কোশ্চেনটা, আসলে শান্তর কিন্তু ওয়ানডে রেকর্ড খুবই ভালো। এখন বিপিএল এর মতো টুর্নামেন্টে শান্ত খেললো কি না খেললো ডাজেন্ট ম্যাটার। মমিনুলকেও তো আমরা দেখেছি টেস্ট ক্যাপ্টেন হিসাবে, মমিনুল ভালোই সার্ভিস দেয় টেস্ট যখন খেলে তখন, কিন্তু ও তো বিপিএল কিংবা ওয়ানডে ফরম্যাটে খুব কমই খেলে। সো শান্ত তো আপনি টি20 ফরম্যাট থেকে আমার কাছে মনে হয় যে সরেই যাবে আস্তে আস্তে। বাট তার ওয়ানডে বলেন টেস্ট ফরম্যাটে যে ক্রিকেটটা আছে সেখানে কিন্তু ভালোই খেলে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে বলেন, সামনের থেকে যে নেতৃত্ব দেওয়ার একটা বিষয় থাকে সেখানে কিন্তু শান্ত অনেক এগিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে। এখন আপনি যেটা বললেন 5-6 ম্যাচ পর পর, বাট শান্ত কিন্তু ওয়ানডে ক্রিকেটে এতদিন না, মানে ম্যাক্সিমাম ক্রিকেটে কিন্তু আপনার এই যে ধারাবাহিকতাটা কারোরই তো পাওয়া যাচ্ছে না। আমি তো প্রথমে একটা কথা বললাম, কনসিস্টেন্সি ইজ দ্য ওয়ার্ড, যেটা আমাদের টিমে নাই। এটা আপনি করতে পারবেন না, বুঝতে পারবেন না। এই কনসিস্টেন্সিটা কিভাবে আনা যায়? এখন কি আবার নতুন করে ব্যাটিং শেখানো হবে? আপনি পাইপলাইনে কাজ করছেন, তরুণদের সাথে কাজ করছেন, তাদেরকে না হয় আপনি টিপস দিতে পারবেন, কিন্তু তাদেরকে হাতে ধরে শেখাতেও পারবো। বাট ন্যাশনাল টিম এমন একটা জায়গা, এখানে কিন্তু শেখানোর খুব কম আছে। সেটাই আমি বললাম। টেকনিক ওয়াইজ যদি আপনি বলেন, হ্যাঁ টেকনিক ওয়াইজ অনেক কিছু শেখানোরও আছে আবার, হ্যাঁ, বাট মেন্টাল টাফনেস যেটা, এটা আপনাকে শিখতে হবে এবং শেখাতেও হবে এই লেভেলে আমার কাছে যেটা মনে হয়। একটা পয়েন্ট আমি বলি, মনে পড়লো আমার, আমি নিজে এটা দেখলাম, যে আমরা একটা ব্রেকে যাব। হ্যাঁ প্লিজ, জাস্ট এটা বলি, সৌরভ গাঙ্গুলি মাঝখানে রানই পাচ্ছিল না, একদম পাচ্ছিল না। সে ইন্ডিয়া থেকে উড়ে পাকিস্তান গেছে, কার কাছে গেছে জানেন? জহির আব্বাস। কারণ উনি একমাত্র প্লেয়ার ছিল নাম করা যে ব্যাকফুটে খেলতো। আমাদের এখানে কোচ মেজরিটি এই ব্যাকফুটে যাবা না, ব্যাকফুটে গেলে সমস্যা কি? আমি যদি রান পাই, আমি যদি খেলতে পারি, ব্যাকফুটে গেলে সমস্যাটা কি জানে না। ওই ওনার কাছ থেকে 2 দিন ট্রেনিং নিল, সৌরভ গাঙ্গুলি ওয়াজ চেঞ্জড এবং এগেন সে আসছে। এটা আপনি ইউটিউবে গেলেও পাবেন। তো এই জিনিসগুলো আমাদের দরকার। আদারওয়াইজ আপনি ওই যে বললো না যে ন্যাশনাল টিমে ও কথা শুনবে কিনা জানি না, কিন্তু আমি এটাও জানি যে সাকিবেরও যখন ফর্মটা খারাপ যায় বা করে, ও কিন্তু দৌড়ে ওই নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের কাছে যেত, সালাউদ্দিনের কাছে যেত, আমি এটা জানি। তো সুতরাং আপনার শেখার কিন্তু শেষ নাই। আপনার হ্যাঁ সিনিয়র প্লেয়ারদের কিছু টিটবিটস দিলেই হবে, কিন্তু জুনিয়রদের ওইভাবে গ্রুমিং। হ্যাঁ মানে আমরা এই যে যেহেতু নাজমুল আবেদিন ফাহিম এবং সালাউদ্দিন ভাইয়ের কথাই বলছিলাম, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা কথা বলছি বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স নিয়ে। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ার ইকবাল মিতু এবং আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে কোচ তুষার ইমরান। আমরা কথা বলছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে যখন কথা হচ্ছে, আমরা একটু আগে কথা বলছিলাম নাজমুল আবেদিন ফাহিম, মোহাম্মদ সালাউদ্দিন যে শেষ দিনে আসলেন, তিনি একটা কথা বলেছিলেন যে 17 দিন আগে যদি বিপিএলটা শেষ করা যেত তাহলে ভালো প্রস্তুতি নিতে পারতেন ক্রিকেটাররা। এইটা মানে কি মনে হচ্ছে যে কতটুকু যুক্তিযুক্ত ওনার কথাটা ছিল? 17 দিনে কি এমন আসলে প্রিপারেশনটা? আবার দেখেন, এইভাবেই ঘুরিয়ে বলি যে আপনাকে তো কোনো স্কোপই দেওয়া হয়নি, তাও 2টা সপ্তাহ একটু প্র্যাকটিস করলে হয়তোবা, আমি বলছি না যে আপনি তো চ্যাম্পিয়ন হতে যাননি আসলে, যেটা ওই যে একটু আগে বললো যে শান্ত টকশো, আমি তখন শুনিনি কারণ আমি দেশে ছিলাম না, কিন্তু আপনার 17 দিনে কিছু হবে না, আবার হবেও। যে আমি আবার ভাবেন না যে আমি 50-50 কথা বললাম, অ্যাটলিস্ট কিছু জিনিসও দেখাতে পারতো। কারণ কি ওই যে বললাম, যেই কোনো একটা টুর্নামেন্টে আপনি যখন যাবেন, সেটা 2020 হোক, ওয়ানডে হোক বা যেই হোক, যেই ফরম্যাটে গেম হোক, আপনার পুরো টিমটা যদি একসাথে অনেক দিন থাকে, মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি একসাথে থাকে, তাদের মধ্যে বন্ডিংটাও ভালো হয়। কারণ আপনি তো জাস্ট কেবল
এখানে কয়জন চান্স পেয়েছে, আবার ওয়ান ডে ফরম্যাট আমাদের তো এমন প্লেয়ারের পাইপলাইনে নাই যে আপনি টেস্টের জন্য 15 জন, ওয়ান ডের জন্য 15 জন, টোয়েন্টির জন্য 15 জন, এরকম তো না। অস্ট্রেলিয়ার মতো তো না, বা সাউথ আফ্রিকার মতো ওরকম প্লেয়ার আমাদের নাই। তো ওই বন্ডিং জেলিংটাও একটা ফ্যাক্টর, প্লাস কিছু শোনেন, আপনি যত বড়ই প্লেয়ারই হন, টিচার ইজ টিচার। তো টিচারকে সেই সম্মানটা যখন দিবেন, প্লাস আপনি কিন্তু শুধু যে খেলা শেখাবেন তা না, বিহেভিয়ার একটা ইস্যু, স্পিকিং একটা ইস্যু, তারপরে আপনার জেন্টলনেস, যেটা আমি যখন মানে বারবার এই কথাটার উপরে এমফেসিস দেই, আপনি যখন বিদেশে যে কোনো এত হাম্বল তারা হয়, আপনাকে মনে হবে যে আপনি তার ফ্রেন্ড। কিন্তু আমাদের এখানকার খুবই দুঃখজনক, বিশেষ করে আমাদের দেশে প্লেয়াররা একটু ভালো বা একটু উপরে উঠলেই তাদের কেমন যেন নেচারটাই চেঞ্জ হয়ে যায়, উইচ ইজ ভেরি সরি। অবশ্যই তুষার ইমরান, আমরা মোহাম্মদ সালাউদ্দিনের কথা বলছিলাম। মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম তাকে জাতীয় দলে ইনক্লুড করা হোক। ইভেন সারোয়ার ইমরান, যারা ভেটেরান কোচেস, তাদেরকে মানে লোকাল কোচ হিসেবে তাদেরকে যাতে ইনক্লুড করা হয়। মোহাম্মদ সালাউদ্দিনের এই অ্যাসাইনমেন্টটা কেমন ছিল, আর মানে ওনার কাছ থেকে ক্রিকেটাররা আদৌ মানে কতটুকু ওনার ভিশনটা নিতে পেরেছে, আপনার কাছে কি মনে হয়েছে? এটা তো আসলে আমি বিবেচনা করতে পারবো না আসলে কেমন করেছে। ডেফিনেটলি উপকৃত হয়েছে বিকজ অফ আমার কাছে যেটা মনে হচ্ছে, সালাউদ্দিন ভাই অনেক দিন ধরে অনেক ক্রিকেটারের সাথে কাজ করে যাচ্ছে। যখন ফার্স্ট মানে সুযোগটা পায় সালাউদ্দিন ভাই, তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের আগেই পেয়েছিল। বাট ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা আমরা খারাপ করিনি। একটা ম্যাচ মনে হয় যে খুব বাজে ব্যাটিং করেছিলাম, বাট দুইটা ম্যাচ কিন্তু খুব ভালো ব্যাটিং করেছিলাম। যদি ব্যাটিংটা নিয়ে বেশি আলাপ আলোচনা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে, বাট ওভারঅল যদি আপনি বিবেচনা করেন চ্যাম্পিয়ন্স ট্রফি খুব যে খারাপ খেলেছে আমার কাছে সেটা মনে হয় না। এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পারিনি। শান্ত হয়তো বা এক্সপেকটেশন করেছিল যে না আমরা চ্যাম্পিয়ন হব, বাট আমাদের এক্সপেকটেশন ছিল একটা ম্যাচ থেকে একটা ম্যাচ জিতবো, একটা ম্যাচ খারাপ খেলবো, একটা ম্যাচ ভালো খেলবো। মানে এক্সপেকটেশন কিন্তু এরকম ছিল। গ্রুপ যেভাবে পড়েছিল, লাইক ইন্ডিয়ার সাথে যদি আপনি ভালো ক্রিকেট খেলতেন, হ্যাঁ ম্যাচ হারতাম, বাট বাকিগুলো আমরা অ্যাটলিস্ট ওই মানসিকতায় এগিয়ে যেতে পারতাম অ্যাটলিস্ট ইন্ডিয়ার এগেইনস্টে। না অবভিয়াসলি, বাট সব যে সালাউদ্দিন ভাই শেখাবে সেটাও নট নেসেসারি। ক্রিকেট খেলি কিন্তু আমরা যারা ক্রিকেটাররা আছে তারা গিয়ে খেলবে, এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু সালাউদ্দিন ভাই না, ক্রিকেটারদেরকে। সো ওই নলেজটুকু থাকার দরকার, কখন কি ধরনের শর্টস খেলতে হবে। আমি একটা মানে সিম্পল কি মানে আমি এখন বাচ্চাদেরকে শেখাই তো, লাইক 17, 18, 19 এদেরকে। না একজন ক্রিকেটার আপনার সিলেকশন অফ দ্য বল যদি পুয়ার হয়, তাহলে কিন্তু আপনি কোনো লেভেলে ক্রিকেট খেলতে পারবেন না। আপনার টেকনিক, আপনি যাই হোক না কেন, টেকনিক খুব ভালো, সিলেকশন অফ দ্য বল খুব পুয়ার, আপনি কিন্তু গ্রেট প্লেয়ার হতে পারবেন না, এভারেজ প্লেয়ার হতে পারবেন। এক্সাম্পল যদি দেন তাহলে ধোনির টেকনিক কি খুব ভালো? মানে আমি যেটা দেখেছি ধোনির টেকনিক এত ভালো না, কিন্তু সিলেকশন অফ দ্য বল খুব ভালো, সে ওই লেভেলটা মেনটেন করে যায়। বাট গ্রেট প্লেয়ার কখন হয়? যার সিলেকশন অফ দ্য বল ভালো, যার টেকনিক ভালো, সেই কিন্তু গ্রেট প্লেয়ার হয়। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে কখন কোন ধরনের উইকেটে কোন ধরনের শর্টস খেলতে হবে, এটা আপনি সালাউদ্দিন ভাই শিখিয়ে দিতে পারবে না, এটা আপনার নিজে থেকে আসতে হবে। মানে ক্রিকেটারদেরকে নিতে হবে, উনি যে পরামর্শটা দেন অ্যাটলিস্ট বুঝতে হবে যে উনি আসলে কি বলতে চাচ্ছেন। আমি 300 রান তাড়া করতে যাচ্ছি, হ্যাঁ এখন চেস করতে যাচ্ছি, এখন যদি আপনি প্রথম 15 ওভারের ভিতরে 5টা উইকেট কিংবা 3টা উইকেট চলে যায়, তখন কিন্তু আপনি এক্সপেকটেশন করতে পারেন না যে না 300 রান, সালাউদ্দিন ভাই তো আর ম্যাচ বাঁচিয়ে দিতে পারবে না। কেউ মানে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। 300 রান চেঞ্জ করতে গেলে একটা আপনার ভিতরে আসতে হবে আপনার থেকে, যে মানে প্রসেসটা কি। ডেফিনেটলি আপনার 20টা ওভার কিংবা 10টা নো লস যদি যায়, তখন আপনি ওই রানটা চেস করতে পারবেন। সো এইটা কিন্তু সালাউদ্দিন ভাই সবকিছুতে কিন্তু এগ্রিড। কিন্তু একটা জিনিস আমি খালি ওই বোর্ডকে জিজ্ঞেস করতে চাই যে মিরাজকে এবং তৌহিদ হৃদয়কে কোথায় খেলাবে, এখনো কি ওনারা ফিক্সড করতে পারে নাই কি? মিরাজ আসলে একজন রহস্যময় একজন এবং ক্রিকেটার। একসময় তাকে টিম থেকেই বের করে দিল, টিমেই ছিল না, পরে ক্যাপ্টেন হিসাবে চলে আসতে হচ্ছে, মানে আনবিলিভেবল। এই জায়গাগুলো তো আসল। হ্যাঁ, প্লাস এই যে দেখেন আসলেও কিন্তু সালাউদ্দিন সবকিছু করে দিবে না, উইচ ইজ ট্রু। তো ওই জিনিসের জন্যই ওই যে 17 দিনের প্রশ্নটা আমাকে করেছিলেন, ওই 17 দিন কিন্তু দরকার ছিল কথা বলার জন্য হইলো। প্লাস আপনার এই যে জিনিসগুলো দেখেন, পজিটিভ সাইনগুলো এবার বলি, সমালোচনা তো করলাম। 35 রানে 5 উইকেট বা কত 40 রানে 5 উইকেট ছিল, সেখান থেকে তৌহিদ হৃদয়ের ইনিংস যদি না হয়, আপনি 200 তো দূরে থাক 160 হতো কিনা সন্দেহ। কিন্তু এইটাও কিন্তু একটা রেকর্ড বাংলাদেশের জন্য। আমি মনে করি যে ওইখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওই যে 236 বা সামথিং লাইক দ্যাট এটা করেছে, এটাতে ক্রেডিট আপনার দিতেই হবে। এবং এই রকম একটা পারফরমেন্স যদি একটা প্লেয়ার পারে,
তার কনসিস্টেন্সি থাকে না দেখেই কিন্তু পারে না। কেন থাকে না? ওই জায়গাটাই তো আপনার, যেখানে আপনার প্রবলেম, আপনার সেই জায়গাটাতেই তো ট্রিটমেন্ট আমি দিব অ্যাজ আ ফিজিশিয়ান, তাই না? প্রবলেমের বা অন্য জায়গায় দিয়ে আমার লাভ কি হবে? তো ওই জিনিসগুলো তো এখনো যদি আমরা বের করতে না পারি, যে আপনি বললেন কনসিস্টেন্সিটা কেমনে দেখবো, কনসিস্টেন্সিটা আপনার সাইকোলজি দিয়ে দেখবেন। ইভেন মানে আমি যদি শান্তর কথা বলি, তিনি ওপেনিং এ নামলেন, ওপেনিং এ সাহস করে নামলেন এবং 77 করলেন। হ্যাঁ, ওনার জায়গাটাই কিন্তু ওইটা। আমি আরেকটা টক শোতে গেলাম, যেমন ধরেন আমি বলি এই যে মুস্তাফিজ, এ আমাদের অনেক কিছু দিয়েছে, এটা কিন্তু ডাউট নেই, বাট মুস্তাফিজের ফর্ম কিন্তু আপনার লাস্ট কয়েক মাস ধরেই খারাপ। আপনি কিন্তু তাকে টেনে নিয়ে গেলেন ওইখানে ইন্ডিয়ার সাথে তাকে খেলানো কিন্তু উচিত হয় নাই। ইন্ডিয়ার খেলার দিন যদি তাকে অফ রাখতেন, এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকে বলতে পারে মানে তার জায়গায় আপনি কি ওইখানে নাহিদ রানাকে প্রেফার করতে চাচ্ছিলেন? একমাত্র তো কিছু বছর ধরে তো একমাত্র আমাদের এই মোস্তাফিজই আইপিএল খেলছিল, তাকে আবার জিম্বাবুয়ে সিরিজের জন্য মাঝপথে নিয়ে আসলেন, অবস্থা বোঝেন। আচ্ছা, তো সেই মোস্তাফিজকে কিন্তু তারা সেইভাবে রিড করে রেখেছে, এবং আমার যতদূর ভুল যদি না হয় 6.9 রান রেট সে দিয়েছে, হাইয়েস্ট। তো সুতরাং আপনার ওইখানে উচিত ছিল ওনাকে অফ রেখে, যেহেতু পাকিস্তান এবং নিউজিল্যান্ড তাকে সেইভাবে খেলে না। দেখেন নিউজিল্যান্ডের সাথে কিন্তু সে ভালো বল করেছে, খেয়াল করেন আপনি, দুইটা খেলা, এইগুলোই তো আপনি দেখবেন। আপনি এখন খেলার পরে হেরে গেছে, এসে আপনি কিছু প্লেয়ারকে বের করে দিবেন, কোচকে দোষ দিবেন, ওই কোচকে বাদ দিয়ে নতুন কোচ আনবেন, সেম ওল্ড রেজাল্ট হবে। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ব্রেইনস ওয়ার্কিং, আদারওয়াইজ আপনি পারবেন না। নাহিদ রানার ব্যাপারটা সবাই বলছিলেন, কারণ ইন্ডিয়া ম্যাচের আগেও প্রেস কনফারেন্সে নাহিদ রানাকে নিয়ে সবচেয়ে বেশি উত্তর দিতে হয়েছে বাংলাদেশ ক্যাপ্টেনকে। সেই ম্যাচে নাহিদ রানাকে না খেলানো, এটা কি অনেকটা আত্মঘাতী ছিল কিনা? আমি বলবো না যে মুস্তাফিজকে খেলানোটা সঠিক সিদ্ধান্ত ছিল কিনা, কিন্তু নাহিদ রানা থাকাটা জরুরি ছিল কিনা। হ্যাঁ, এটা ইজ কল অল অ্যাবাউট টিম ম্যানেজমেন্ট। কাকে খেলাবেন কাকে খেলাবেন না ডিপেন্ডও করে উইকেট কেমন, হ্যাঁ সেটার পরে ডিপেন্ড করে যে আসলে কোন 3 জন সিমান নিয়ে খেলবে, কোন 2 জন স্পিনার নিয়ে খেলবে, সেটা ডিপেন্ড করে। বাট আমার কাছে আপনারা যেটা বলেন না, মেহেদি মিরাজ কিন্তু বিপিএলে ওপেনিং করেছে, অ্যাজ এ ওপেনার হিসাবে আমরা দেখেছি। হ্যাঁ, এখানে হয়তো একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে করতে পারে, বাট আপনি 2003 ওয়ার্ল্ড কাপেও কিন্তু তাকে মেকশিফট ওপেনার হিসাবে তৈরি করে নিয়ে গিয়েছিলেন, যে না মিরাজ তো আছে, ওপেন করেছে। মিরাজ কিন্তু খারাপ খেলেনি অ্যাজ এ ওপেনার হিসাবে, হ্যাঁ। বাট সাকিবের জায়গাটা নিতে গেলে সাকিব যে পজিশনে ব্যাটিং করে, আপনি যখন মুশফিককে দোষ দিতে পারেন, মিরাজের কথা বাদ দিয়ে আমি মুশফিকের কথা বলি। মুশফিক যে প্রথম ম্যাচটাতে 0 মেরেছে, কত নম্বরে ব্যাটিং করেছে? 6 নম্বরে ব্যাটিং করেছে। মুশফিকের রোল কিন্তু এটা না, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট থেকে এখানে মুশফিককে যদি 4 কিংবা 5 দেওয়া যেত, ও কিন্তু টিল দেন এন্ড পর্যন্ত খেলার ক্যাপেবল মুশফিক। সো এই জায়গাটা একটুখানি হয়তো মিস্টেক করে গেছে। এই জিনিসগুলোই তো বের করতে হবে। তা আপনি করবেন কি? তাহলে আপনি কি অ্যানালাইসিস কি করবেন? অবশ্যই এখন মানে আমাদের প্রশ্নটা এখানে দাঁড়ায় যে আফগানিস্তানের পারফরমেন্স তো দেখছি, আজকেও দেখলাম, তো এই যে আফগানিস্তান পারলে কেন বাংলাদেশ, মানে বাংলাদেশ কেন পারছে না, এই প্রশ্নটা তো থাকবে। তবে এই আলোচনা যাওয়ার আগে আরেকটা বিরতি নিতে হচ্ছে খেলার আড্ডায়, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে কোচ তুষার ইমরান, এবং একই সাথে আছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, যিনি ক্রীড়া বিশ্লেষক। আমরা কথা বলছিলাম বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে, প্রায় শেষের দিকে আছি। একটু জানতে চাচ্ছিলাম, আজকে আফগানিস্তানের খেলা দেখলাম, অস্ট্রেলিয়ার এগেনস্টে 200+, আপনি ইংল্যান্ডের এগেনস্টে 300+। তাদের যে পারফরমেন্সটা, আমরা যদি ইব্রাহিম জাদরান থেকে শুরু করি, আতাল এতদিন ধরে, সাদিকুল্লাহ আতাল টুর্নামেন্টের অন্যতম বলা যায় বেস্ট তরুণ প্লেয়ার ছিল, তিনি এইবারে তার দিকে চোখ ছিল, তিনি কিন্তু জ্বলে উঠলেন। ওমর জাইও ভালো খেললেন। এই আমাদের ক্রিকেটাররা কেন এইখান থেকে সেই মানসিক শিক্ষাটা নেন না? অনেকে বলেন যে বাংলাদেশ একসময় আফগানিস্তান হয়ে যাবে, অনেকে মাঝে মাঝে বলে, কিন্তু বাংলাদেশ ওইভাবে আফগানিস্তান না হোক, অ্যাটলিস্ট মাঠের খেলা তো আফগানিস্তান হতেই পারে, তাই নাকি? মানে মানে এটা একটু মিলালাম, কিন্তু বাংলাদেশ এই দিক দিয়ে কি আফগানিস্তান হতে পারে না তুষার ইমরান? না, আফগানিস্তানরা এত ভালো ক্রিকেট খেলছে কেন? তাদের হয়তো বা মানে ডোমেস্টিক ক্রিকেটটা স্ট্রাকচারটা খুব ভালো আমার কাছে মনে হয়, বাট তারা কিন্তু হার্ড দিয়ে খেলে, আমার কাছে যেটা মনে হয়েছে যে না, হ্যাঁ একদম কারেক্ট, তাদের মন মানসিকতা অনেক উপরে। লাইক বললেন না, আফগানিস্তান আমি শুনেছি যখন আমার ডোমেস্টিক ক্রিকেট চলতো, তখন তো ফরেন প্লেয়ার অ্যালাউ ছিল। গুলবাদিন নামে একটা প্লেয়ার ছিল, গুলবাদিন নাবি। তখন তার কাছে জিজ্ঞাসা হচ্ছে, তোমাদের তো অনেক সাহস, তো ওরা বলেছিল যে আমরা তো অস্ত্র নিয়ে খেলি। হ্যাঁ, লাইক আজকের জীবন থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে এই ফেয়ারনেসটা ওদের ভিতরে আছে, আমাদের ভিতরে হয়তো বা একটু মানে নাই বলতেই পারেন। ধরেন আজকে আপনি একটা সুযোগ পাচ্ছেন, আজকে যদি আপনার ভিতরে ফিল করেন যে আমি আজকে যদি খারাপ খেলি, কালকে থাকবো কি
টিমে থাকবো না তাহলে সেই তার কাছ থেকে কিন্তু পারফরমেন্স আশা করতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে এই জন্য তারা এত ভালো ক্রিকেট খেলে। তারা ওই ব্যাক অফ দ্য মাইন্ডে কি আছে, ফ্যামিলি চলছে কি চলছে না, এটা তারা ম্যাটার করে না, বাট ওরা ফোকাস করে যে না হাউ টু প্লে গুড ক্রিকেট। দেখেন আমি বলি একই ইকো হবে একই, কিন্তু 200 প্লাস না 250 প্লাস হবে, 250 প্লাস কারেক্ট, রিয়েলি সরি 250 প্লাস। আপনি দেখেন প্রথম খেলাটা বাদ দিলে যেহেতু চেসিং এ ছিল অনেক রান হয়ে গেছে, হয়তোবা ওয়ান অফ দ্য গেম তারা খারাপ খেলেছে, বাট বাদ বাকি দুটো তো আমি তো ওইটাই বলছি যে সমীয় জাগানো। প্লাস আপনি দেখেন ওদের বোলিং অ্যাটাক, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট A++, ওয়ার্ল্ডের টপ আমি বলবো। রশিদ খান থেকে শুরু করে, নূর থেকে শুরু করে, আপনার ওদের নবী থেকে শুরু, নবী একটু এখন ডিক্লাইনিং, সেট অফ অলরাউন্ডার্স তারা কিন্তু একটা সেট রেডি করে রাখে। প্লাস আমি দেখেছি, দেখেন মানুষ যখন ন্যাশনাল অ্যান্থেম হয় চোখ দিয়ে পানি পড়ে, এটা বোঝা যায় যে এইখান থেকে আসে। এটা আপনার যখন হবে, আমিও কিন্তু কিছু কাজ করতে পারি এখান থেকে, কিছু কাজ করতে পারি এখান থেকে, ব্রেনও চলে হার্টও চলে। আপনার যখন হার্ট দিয়ে সব কিছু আসবে, যখন আপনার সন্তানকে যেমন আপনি হার্ট দিয়ে ভালোবাসেন, আপনার দেশকে হার্ট দিয়ে ভালোবাসেন, আপনার ডেডিকেশন আপনি দেখান, আপনার পারফরমেন্স ভালো হতে বাধ্য। জি, এখন আমাদের হ্যাঁ আতাল একেবারে নতুন একটা ছেলে, আমাদের তরুণরা যারা আসে তাদের মধ্যে আমরা কিভাবে এটা গ্রো আপ করতে পারি? হ্যাঁ আমি ওইটাই আমার ওইখানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমরা যদি মেন্টালিটির কথা চিন্তা করি, তাদের তো সেলফ ডেভেলপমেন্টের জায়গা আছে, সেখানে আমরা তাদেরকে কিভাবে রিয়েলাইজ করাবো যে না এই যে এই 5 জন আস্তে আস্তে চলে যাচ্ছেন, রিয়াদ আছেন, মুশফিক, তারাও চলে যাবে, দিস ইজ দ্য হাই টাইম, আপনাদের জন্য এই জায়গাটা নেওয়া এখনই সবচেয়ে ভালো সময়। এইটা আমরা কিভাবে রিয়েলাইজ করাবো তুষার ইমরান? না আমরা যে আপনি শুরুতে শুরু করেছিলেন না যে ধারাবাহিকতার অভাব, আমার কাছে মনে হয়েছে এটাই। যখন ইয়াংস্টাররা সুযোগ পায় ফার্স্ট ম্যাচ খেলার, খুব ভালো ক্রিকেট খেলে, আমার কাছে এটা মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে বিবেচনা যদি করেন আপনি, হয়তোবা এই ধারাবাহিকতাটা নাই যে না আপনি একটা সিরিজ ভালো খেললেন, পরের সিরিজে আবার আপনাকে মানে ওই ধারাবাহিকতাটার ভিতরে যাচ্ছেন না, খারাপ পারফরমেন্সের ভিতরে চলে আসলে হয়তোবা ওটা থেকে কামব্যাক করার সুযোগটা পায় না। মানে ন্যাশনাল টিমে তো আর সুযোগ করার জায়গা না, সেখান থেকে হয়তোবা নতুন কাউকে যদি সুযোগ দেন তাহলে কিন্তু একই ধারায় চলে আসছে না। আপনি একজনকে সুযোগ দিচ্ছেন, সে কাজে লাগাতে পারছে না, হয়তোবা আরেকজনকে সুযোগ দিচ্ছেন, সেও কাজে লাগাতে পারছে না। বাট মুশফিক, রিয়াদ, তামিম, এদের কাছ থেকে তো কিন্তু শেখার অনেক কিছু আছে। সাকিব দীর্ঘ 19 বছর ধরে ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়া, নট এ ম্যাটার অফ জোক। আপনি কারোর ক্যারিয়ারে এত বড় লম্বা আছে কিনা, টপ থেকে এবং টপে থেকে। সো আমরা মনে হয় জুনিয়ররা তাদের কাছ থেকে শিখিনি, আমার কাছে যেটা মনে হয়েছে এই মানে শেখার বিষয়টা ল্যাকিংস থেকে মানে আছে এবং থাকবেও, আমার কাছে যেটা মনে হয়েছে। এখন আমরা যদি পাইপলাইনের কথা বলি, এই রিয়েলাইজেশনটা অনেক সময় তারা পাইপলাইন থেকেও পেয়ে আসে। তাদেরকে নিয়ে আপনারা কিভাবে আসলে কাজটা করছেন তাদেরকে এই জিনিসটা জানানোর জন্য যে না অ্যাটলিস্ট তুমি যদি তোমার টেকনিকটা এর থেকে বেটার করতে পারো তাহলে তোমার জন্য বেটার হবে, দেশের জন্য বেটার হবে। না অবভিয়াসলি এটা নিয়ে কাজ করছি, যে বললাম না যে কারো টেকনিক ভালো, কারো বল চুজিং ভালো না, তাহলে আপনি কোন দিকে যাবেন? তাকে টেকনিক দিয়ে আপনি হয়তো বা টপ ক্লাস ক্রিকেট খেলতে পারবেন না, বাট বল চুজিং যদি ভালো হয়, সাথে টেকনিকও যদি ভালো হয়, না এটা যার টেকনিক ভালো আছে তাকে আমরা বল চুজিংটা শেখাচ্ছি। সো এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি। মিতু ভাই, আমরা ওই যে ওষুধের কথা বলছিলাম, আমাদের লোকাল অনেক ভালো কোচ আছেন, তারা আস্তে আস্তে ইনভলভ হচ্ছেন জাতীয় দলের সাথে, পাইপলাইনের সাথে। এই যে তুষার ভাই যেটা বলছিলেন, এইটাও কি এক প্রকার ওষুধ হিসেবে কাজ করে কিনা? যখন আমরা আমাদের লোকাল কোচেস কিংবা আমাদের যারা এক্স ক্রিকেটার আছেন তাদেরকে যদি আমরা এই সিস্টেমটার সাথে আমরা অবকাঠামোর কথা বলি, আমরা লিগের কথা বলি, আমরা প্রত্যেকবার এইটা বলি, ইভেন আমরা বিপিএল, আমাদের তো নিচের যে পাইপলাইনের লিগগুলো আছে সেগুলো মানসম্পন্ন হবে কীভাবে? আমাদের বিপিএলই তো মানসম্পন্ন হয় না। কিন্তু এই যে লোকাল কোচ যারা আছে তাদেরকে মেন্টর হিসেবে যুক্ত করাটা আমাদের জন্য কি ওষুধের কাজ করবে কি? 100% আমি বলি, আমাদের লোকাল কোচকে ছোট করে দেখার কিছু নাই। ইয়েস, তাদের হয়তোবা কারিগরি ওই শিক্ষাটা নাই, কয়েকজনের আছে কয়েকজনের নাই, বাট আমি একটা উদাহরণই দিই, বিপিএল যতই খারাপ হোক ভালো হোক সব কিছু, একসময় এমন কোনো প্লেয়ার নাই বিপিএলে খেলে নাই। ওই আমলেও কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স সালাউদ্দিনের কোচিংয়েই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। ইয়েস অর নো? তাই যদি হয় তাহলে সে কেন পারবে না? প্লাস ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে। আর হ্যাঁ, আপনি একটা ভালো কোচ আনেন, সাথে সালাউদ্দিনকে রাখেন, আমি সালাউদ্দিন বলছি একটা প্রতীকী নাম হিসেবে, XY যাকে খুশি রাখেন, তাতে হবে কি আমাদের আমি এটা বিপিএলে করতে গিয়ে বুঝেছি। আমাদের শেন জার্গানসন ছিল, ও যা বলতো অর্ধেক কথাই প্লেয়ারই বুঝতো না। পরে কিন্তু আমি সাকিবকে দায়িত্ব দিলাম যে সাকিব তুমি বাবা একটু, আবার ও চলে গেলে সবাইকে একটু বুঝায় বলো। তো এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও তো আমাদের আছে। তো সুতরাং আপনার লোকাল কোচ ইজ এ পজিটিভ সাইন,
এবং বিদেশি কোচ দিয়ে তো আমরা দেখেছি, তো লোকাল কোচদের দেখে ট্রাই করতে নো প্রবলেম, এটা অবশ্যই আমি এটা সাপোর্ট করি। আর আরেকটা ইস্যু আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে আপনার আমাদের বিপিএল এর সময় বা ইসের সময় যখন আমরা সব কিছু মানে এত হাইপে নিয়ে যাই, মানে খেলা বাদ দিয়ে আনুষঙ্গিক জিনিস, কারণ এখন কিন্তু খেলার মধ্যে নাই, ইটস আ বিজনেস, ইটস আ এন্টারটেইনমেন্ট, এবং এখন আমাদের হয়ে গেছে কি এন্টারটেইনমেন্ট আর বিজনেসটা আপার হ্যান্ড নিয়ে নিয়েছে, আমাদের খেলাটা ডাউন। জি, এইটা তো অবশ্যই, কিন্তু এখানে আসলে বিসিবির প্রতি কোনো আপনার কোনো পরামর্শ থাকবে কিনা আমরা একেবারে শেষ পর্যন্ত তারপর জানব। পরামর্শ একটাই ভাই, যে আমাদের যে প্লেয়ারগুলো আছে, আমার তো এটাই টুলস, এটাই তো আমার অস্ত্র, আমি তো বাইরের থেকে ন্যাশনাল টিমে আর প্লেয়ার আনতে পারবো না, তাহলে এদেরকে আমরা গ্রুমিং করি, সেই গ্রুমিংয়ে একটা প্ল্যানিং করেন, প্ল্যানটা কিন্তু আজকে করলেন কালকে রেজাল্ট হবে নো, আপনি বলেন আমি 5 বছরের একটা পরিকল্পনা নিয়েছি, আমি 3 বছরের একটা পরিকল্পনা, আপনি উইদাউট প্ল্যানিং, এই যে বললাম, আপনি বললেন না কনসিস্টেন্সি কিভাবে আসবে, কনসিস্টেন্সি আসবে প্লেয়ারের সাথে কথা বলতে বলতে, প্লেয়ারকে আপনি কারেজ দিতে দিতে, প্লেয়ারকে আপনি মানে কত ভালো রাখেন। একটা জিনিসও আবার বলি, যে আপনি একটা প্লেয়ার যখন মেন্টাল স্ট্রেসে থাকে না, বা তার ফ্যামিলির কথা চিন্তা করতে হয়, সে কোনো মতে ও যতই বলুক যে বলের তারপরে প্র্যাকটিস কিচ্ছু ওর মাথায় ঢুকবে না, আনলেস তার ওই প্রবলেমটা সলভ হয়, ওই প্রবলেম সলভ করেন, দেখবেন প্লেয়ার ভালো খেলছে। অবশ্যই আমরাও মানে আশা করি যে আমাদের ক্রিকেটাররা উপলব্ধি করবেন, একই সাথে বিসিবি উপলব্ধি করবে এই বিষয়গুলো। আপনাকে ধন্যবাদ ডাক্তার আনোয়ার ইকবাল মিতু, এবং একই সাথে তুষার ইমরান আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্টুডিওতে। দর্শক, যেটা কথা বলছিলাম, আমরা অনেক সময় হতাশ হই, অনেক সময় বলি যে সাকিব যদি খেলতেন ভালো করতো, যদি লিটন খেলতেন ভালো করতো, যদি রিয়াদ খেলতেন, মুশফিক খেলতেন, যদি অনেকে মাশরাফির কথা বলেন, তামিম খেলতেন, তাহলে ভালো করতো। তবে এই ক্রিকেটারদের বাইরে আমাদের বিকল্প তৈরি করাটাও উচিত, তা না হলে কিন্তু মানে ভবিষ্যতে ক্রিকেট আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে, অন্য দেশগুলো যেভাবে আগাচ্ছে। প্রত্যাশা করব বিসিবি এটা সমাধান করবে, এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।